সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মশলা গবেষণা উপকেন্দ্র বাহিদ্দিয়া ফরিদপুর। আমরা এখানে এসেছি কৃষি ও কৃষকের নানাবিধ বিষয়াদি সম্পর্কিত বেশ কিছু নতুন উদ্ভাবিত জাত সম্পর্কিত বিভিন্ন তথ্য জানানোর উদ্দেশ্যে। আমরা কথা বলবো এখানকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান এবং এখানকার বৈজ্ঞানিক কর্মকর্তা মুশফিকুর রহমান ও এখানকার যে উদ্ভাবিত জাতসমূহ ও বিভিন্ন রকমের মশলা জাতীয় ফসল সম্পর্কিত নানাবিধ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, পাশে থাকুন, লাইক কমেন্ট করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। কিভাবে আদা চাষ সহজে করা যায় এবং আদা চাষের পদ্ধতি কী, বস্তায় আদা চাষ সম্পর্কিত নানাবিধ তথ্য জানতে আমরা উপস্থিত হয়েছি মশলা গবেষণা উপকেন্দ্র বাহিদ্দিয়া ফরিদপুর। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান। স্যার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আসলে এই বস্তায় আদা চাষ পদ্ধতি সম্পর্কে আপনার কাছে আমরা জানতে এসেছি। বস্তায় আদা চাষ পদ্ধতি কেমন এবং এর প্রক্রিয়াটা কখন শুরু করতে হয়, কিভাবে শুরু করতে হয়? আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সে আদা চাষ বা যারা কৃষক ভাই বোনেরা আছেন তাদের জন্য আজকে ওনার যে প্রচেষ্টা এবং আমাদের যে প্রচেষ্টা, সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার লক্ষ্যে আজকে আমি এই বস্তা আদা চাষ সম্পর্কে কিছু তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা মূলত এই আদা, আপনারা জানেন, আমাদের মশলা জাতীয় ফসলের ভিতর অন্যতম একটি মশলা ফসল। এই আদা মূলত অ্যাসিড মাটি, যেটা আমাদের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, বগুড়া, লালমনিরহাট এবং পাহাড়ের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। কিন্তু বর্তমানে সমস্যা হয়েছে আদায় রাইজোম রড। এই যে আমি একটা আপনাকে দেখাই, এই যে রাইজোম রড, এটা এই গাছে যদি আমরা লাগাই মাটিতে, তখন এই গাছের একবারে মাটির সাথে যে সংযোগ স্থান, এখানে সমস্যা সৃষ্টি হয়। অর্থাৎ যদি আমি মাটিতে সবসময় আদা চাষ করতে থাকি, তাহলে কয়েকটি কারণে আমার এই রাইজোম রোগটা হয়ে থাকে। একটা যদি মাটির শেষ হতে থাকে অতিবৃষ্টি, আর এই রোগটার যে ছত্রাক, এটা মাটিতেই থাকে। এটা নেমাটোডে আক্রমণ করে, রাইজোম ফ্লাইটে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়া, এই 3-4টা বিভিন্ন যে আমাদের জীবাণু আছে, সমস্যা আছে, এবং এটার কারণেই রোগটা হয়ে থাকে। যদি আমরা মাটিতে করি তাহলে সহজে ছড়িয়ে যায়। এক বছর আদা করলে ওই মাটিতে আরেক বছর করা যায় না, যার কারণে এই আদা চাষ মাটিতে করলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই জন্য আমাদের মশলা গবেষণা কেন্দ্রে যে বিজ্ঞানীবৃন্দ আছেন, তারা এটাকে সহজভাবে, এত মূল্যবান, যেটা 500 টাকা পর্যন্ত কেজি হয়, এই মূল্যবান এত চাহিদাপূর্ণ একটি মশলাকে কৃষকের সবসময় সহজলভ্য করার জন্য আমরা সারা বাংলাদেশেই করতে পারি। আর এই আদা চাষের একটা বৈশিষ্ট্য হলো, উত্তরাঞ্চলে এবং পাহাড়ি এলাকায় মাটি হলো অ্যাসিড মাটি, যার pH 6-এর নিচে থাকে, সেখানেই আদা ভালো হয়। কিন্তু আমাদের এই যে ফরিদপুর অঞ্চল বা অন্যান্য যে অঞ্চলগুলি আছে, সেই অঞ্চলে মূলত মাটিতে আদা হয় না, যার pH যেহেতু 6-এর নিচে থাকতে হয়। তো এই সমস্ত অঞ্চলে pH থাকে 8-এর ঊর্ধ্বে, 7-এর ঊর্ধ্বে। তাই এই অঞ্চলে আমরা কি করব এবং রোগবালাই কীভাবে দমন করব, এই কারণে আমরা মশলা গবেষণা বিজ্ঞানীবৃন্দ এই আদাকে বস্তায় নিয়ে আসছি। অর্থাৎ আমাদের যে সিমেন্টের বস্তাগুলি আছে বা অন্য যে কোনো বস্তায় আছে, এই বস্তায় যদি এই আদা করি, তাহলে আমরা সারা বাংলাদেশে করতে পারবো, উত্তরাঞ্চল এবং পাহাড়ি অঞ্চল ছাড়া। এই একটা কারণ। আরটা হলো, যদি আমরা বস্তায় করি তাহলে আমাদের এই যে রোগটা হয়, এই রোগটা সহজে হবে না, কারণ এটা এখানে ইন্টেনসিভ কেয়ার এবং এখানে পানি থাকে না, বস্তায় স্যাঁতসেঁতে থাকে না, পানি সবসময় ঝরে যায়। এই জন্য এই পদ্ধতিতে আমরা আদা চাষ করি। এখন বস্তায় আদা চাষের পদ্ধতির নিয়ম হলো,
আর আমার প্রথমে হলো মূল আদাটা হইতে হবে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে সংগ্রহ করা। আদাটার বীজটা হবে রোগমুক্ত হইতে হবে, পুষ্ট হইতে হবে, এবং এই আদাগুলিকে আমার এপ্রিল মাসে অবশ্যই আমরা রোপণ করতে হবে। 40 গ্রাম ওজনের একটি ফিঙ্গার আদা বস্তায়। এখন এই বস্তা যে লাগাবো, তো মাটিটা প্রস্তুতির ব্যাপার আছে। এই মাটিটাকে আমরা কি করব, প্রথমে এপ্রিল মাসের আগেই মার্চ মাসের দিকে আমরা বিভিন্ন ডিপির মাধ্যমে পলি মাটি, গোবর এবং আমাদের ভার্মি কম্পোস্ট সার, বিভিন্ন সার মিশিয়ে এক জায়গায় স্তূপ করে রাখি। তখন মাটিটা পচে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয় মাটির ভিতর। তখন ওই মাটিটাকে বস্তায় নিয়ে আসবো আমরা। যে সিমেন্টের বস্তা আছে, বন্য যে কোনো বস্তায় আমরা এটা নিতে পারি। একটু খেয়াল রাখতে হবে, ওই বস্তাটা একটু ছিদ্র রাখতে হবে, যে মাটিতে পানি দিলে পানি যেন ঝরে যেতে পারে, পানি যেন শেষে বস্তা না থাকে সবসময়। তখন আমরা কি করব, ওই মাটি বস্তায় উঠাবো। বস্তায় উঠালে একটা বস্তা তো অনেক বড় থাকে, বস্তার 3 ভাগের 1 ভাগ আমরা ভাঁজ করে নিচের দিকে নিব, নিয়ে বাকি বস্তা ভর্তি করে দেব। ভর্তি করে তারপর এপ্রিল মাসে অবশ্যই আমরা আদাকে মাটিতে বস্তায় লাগাবো। বস্তার একবার মাঝখানে, যদি বস্তা আমাদের বড় হয় একটা, তাহলে আমরা 2টাও দিতে পারি, 40 গ্রামে 2টা দিতে পারি। যদি অনেক বড় হয় তাহলে আমরা 3টাও দিতে পারি, তবে একটা দিলেই এনাফ। দেওয়ার পর তবে আদাটাকে লাগানোর আগে অবশ্যই আমাদের শোধন করে নিতে হবে। সেটা আমরা বিভিন্ন রোবরাল আছে, রোবরাল দিয়ে ওটাকে ভিজিয়ে আধা ঘন্টা রেখে আমরা যদি যেদিন লাগাবো তার আগের দিন রাতে সারাদিন রেখে দিতে পারি। তখন মাটিতে ওই যে রোবরালটা দেবো, আদার সাথে লেগে যাবে। যেহেতু এটা ছত্রাক জাতীয় রোগ এবং বিভিন্ন, আর আদাতে লাগানোর আগে আরেকটা জিনিস করতে হবে, আমাদের নেমাটোড দিতে হবে। এটা স্যার কী ধরনের রোগ হয় ছত্রাক? হ্যাঁ, এখানে এই মাটিতে নেমাটোড দমন করার জন্য আমাদের দানাদার জাতীয় ফ্লোরাডানাইসিস দিতে হবে। আর যে রোগটার কথা বললাম, জানতে চাইলেন, সেটাকে নাম হলো রাইজোম রট। এইটা আর আগেই আমি বলেছি, এটা কয়েকটা কারণে হয়। ছত্রাকের কারণে হয়, মাটিতে থাকে, নেমাটোডের কারণে হয়, ব্যাকটেরিয়ার কারণে হয়, স্যাঁতসেঁতে ভাব থাকলে আর রাইজোম ফেলাই হয়। এই সময় রাইজোম ফেলাই হয়। এই রাইজোম ফেলাটা এটার ভিতরে থাকে, এটার ভিতরে গাছ যখন এখানে সবুজ হয়, আর রাইজোম রট এখান থেকে গাছটা যখন টান দেবো, সে উঠে আসবে। কারণ হলো সে মাটির সাথে যে সংযোগ থাকে, সংযোগ থেকে এটা একবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যদি আমি মাটিতে করি এবং রোগে আক্রমণ করে। এটার প্রতিরোধ করার উপায় হলো, বস্তায় যখন আমরা লাগাবো, সুন্দরভাবে লাগানোর পদ্ধতি বললাম, লাগানোর আবার 1 মাস পর, এটা গজাইতে কিন্তু 20 দিন লাগে। তারপর 1 মাস পর মাটিতে বস্তার গোড়ার চারিদিকে, অর্থাৎ যে আদাটা আছে আদার চারিদিকে আমার রোবরাল ঔষধ দিতে হবে। আবার করছি তুমি ব্যাক্টোবান, মানে ব্যাকটেরিয়ার দমন করার জন্য এক প্রকার ঔষধ ব্যাক্টোবান দিতে হবে। এরকম পর্যায়ক্রমে আমরা রোবরাল অথবা অন্য কোনো ছত্রাকনাশী ঔষধ আমার মাঝে ব্যাক্টোবান দিতে হবে। ব্যাক্টোবান ব্যাকটেরিয়ার ঔষধ, এটা যদি দেই পর্যায়ক্রমে মাটিতে, তাহলে এই রোগটা হবে না। দেখেন কত সুন্দর আদা আমাদের এখানে হয়েছে। তারপর গাছ যখন বড় হবে, গাছেও ছিটিয়ে দিতে হবে। এইভাবে ছিটিয়ে দিলে, আর মাঝে মাঝে আমাদের ইউরিয়া সার দিতে হবে গাছের গ্রোথ বৃদ্ধি করার জন্য। পটাশ সার একটু দিতে পারি, আর টিএসপি এগুলি তো আগেই দেবো। তো এইভাবে যদি আমরা করি, এপ্রিল মাসে যদি রোপণ করি, তাহলে আমরা ডিসেম্বরের ভিতর খাওয়ার জন্য আদা সংগ্রহ করতে পারবো। এখন দেখেন, খাওয়ার জন্য সংগ্রহ আমরা এখানে করতে পারি, কিন্তু আমরা বীজ হিসাবে সংগ্রহ করতে হলে অবশ্যই জানুয়ারি মাসের পরে পরিপক্ক বীজ হবে। তখন জানুয়ারি মাসের পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমরা এটা বীজ, এইভাবে যদি আমরা আদা চাষ করি, তাহলে আমরা বাড়ির আঙ্গিনায়, ছাদে, বিভিন্ন পটে আমরা সারা বাংলাদেশে, শুধু যে উত্তরাঞ্চল বললাম যে ওই অ্যাসিড মাটিতে করব তা না, আমরা তাহলে বস্তায় করলে একদিকে রোগ কম হবে, প্রতি বস্তায় কমপক্ষে 500 গ্রাম আদা হবে অথবা 1 কেজি হবে। তাতে যদি একটা পরিবারের জন্য 6 কেজি আদা লাগে, আমি যদি 40 থেকে 50টা বস্তা করি, তাহলে একটা পরিবারের কিন্তু হয়ে যায়। তো এইভাবে যদি আমরা, কত হোমস্টেড পড়ে আছে আমাদের, লক্ষ লক্ষ হোমস্টেড, আমরা এটা স্যালাইন মাটির এলাকা অবস্থায় করতে পারি, আমাদের এলাকায় করতে পারবো, সব জায়গায় করতে পারবো। এতে কী হবে, রোগবালাই কম হবে, আদার ফলন বেড়ে যাবে। আমাদের দেশে যে ঘাটতিটা আছে, আশা করি এই ঘাটতিটা পূরণ হবে, এবং আমাদের যে মশলার যে চাহিদা আদার, সেই আদার চাহিদা পূরণে আমাদের এই বস্তায়, আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু বস্তায় আদা চাষ হচ্ছে।
বস্তায় রাইজম ফ্লাই নামে একটা রোগ হয়, সেই জন্য আমরা পোকলেম, নাইট্রো ইত্যাদি দিতে পারি। আর উত্তরাঞ্চলে দেখছি আমরা ফল আর্মিও আমরা কিন্তু বস্তা এই যে আদায় আক্রমণ শুরু হয়েছে, তো সেইটা দূর করার জন্য এই ঔষধ দিতে হবে। আমাদের এলাকায় এখন ফল আর্মিও আসে নাই, কিন্তু উত্তরাঞ্চলে এটা আসছে। আমাদের সারা বাংলাদেশে কৃষক ভাইরা কিন্তু এখন আগেই আসছে এই বস্তায় আদা চাষ করে আমাদের দেশে ঘাটতি, এই ঘাটতি মোকাবেলায় আশা করি আগামীতে আরও সুন্দরভাবে আমরা বস্তা আদা চাষ করে আমরা এই দেশের ঘাটতি মোকাবেলায় পরে সাহায্য করব, এই বলি আমি শেষ করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। সকলেই শুনছিলেন কোন পদ্ধতিতে বস্তায় আদা চাষ করা যায় এবং অল্প জায়গায় কিভাবে আদা চাষ করে নিজের চাহিদা পূরণ করা যায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। ধন্যবাদ সকলকে, আমাদের সঙ্গেই থাকুন। বস্তায় আদা চাষে একটা আমাদের অত্যন্ত লাভজনক ফসল। কারণ হলো একটা বস্তা যদি আদা চাষ করি সর্বোচ্চ আমার 50 থেকে 60 টাকা আমার আদায় এই চাষে খরচ হবে, এবং এটা আমি যখন এখানে বিক্রয় করব, একটা বস্তায় আমি বলছি কমপক্ষে 500 গ্রাম আদা হয় এবং সর্বোচ্চ 1 কেজি 100 কেজি হয়। 500 গ্রাম হলো আমাদের বাজার মূল্য 200 টাকা কেজি। সেখানে যদি আমি 500 গ্রাম হয় 100 টাকা বিক্রয় করলে 50 টাকা লাভ থাকে। এটা যদি বস্তায়, তাহলে এখন শত শত বস্তা করলে কৃষক অনেক লাভবান হবে। 300 টাকা আদার দাম হয় কেজি, 500 টাকা দাম হয়। তো এই জন্য আদা অত্যন্ত একটা মূল্যবান আমাদের ফসল। আশা করি এইভাবে চাষ করলে দেশে ঘাটতি পূরণ হবে, কৃষকও তার আমাদের দেশের এখন মূল উদ্দেশ্যই হলো কৃষক তার বাণিজ্যিকভাবে ফসল চাষ করবে। তা আশা করি আদা চাষের মধ্যে কৃষক বাণিজ্যিকও ফসল চাষ করবে এবং দেশের ঘাটতি মোকাবেলায় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা বিশেষ ভূমিকা পালন করবে বস্তা আদা চাষের মধ্যে। ধন্যবাদ। অনাবাদী পতিত এবং পারিবারিক পর্যায়ে পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের একটা উদ্বুদ্ধকরণ ভ্রমণে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সিগঞ্জ থেকে 30 জন কৃষককে নিয়ে এই মশলা গবেষণা কেন্দ্র দেখতে এসেছি। আসলে যেহেতু আমার হলো প্রকল্পটাই হলো পারিবারিক পুষ্টি বাগান, এই জন্য আমি মনে করেছি যে এখানে মশলার বিষয়গুলো আসলে তাদের একটু গুরুত্ব পাওয়া উচিত, সেজন্য আমি এখানে নিয়ে এসেছি। আমি আসলে এখানে এনাদের বিভিন্ন কার্যক্রম দেখলাম এবং আমার কিন্তু অনেক কিছু ভালো লেগেছে এবং আমার মনে হয় যে এটা আমাদের মুন্সিগঞ্জে এটা সম্ভব। আমার কৃষকরাও সেটাই মনে করছে। আমি এখানে এসেছি, এসব দেখে গেলাম। আমার মনে হয় যে বস্তায় আদা চাষ সহ এই যে নেগি পেঁয়াজ, পাতা পেঁয়াজ, এসব যদি আমরা আমাদের কৃষকদের মাধ্যমে উৎপাদন করতে পারি, তাহলে হয়তো আমাদের যে মশলার যে চাহিদাটা পেঁয়াজের এর উপরে একটু ভালো একটা প্রভাব আসবে। আমি এখানে আসাতে আসলে অত্যন্ত আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এখানকার কর্তৃপক্ষ, আমার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মহোদয়কে। উনি কিন্তু আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ।
চুই ঝাল। ভ্যানিলা আছে, একটা স্ন্যাপ দিতে পারি। এটা হলো পাতা খাওয়া হয় আর এটা সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। মুন্সিগঞ্জ থেকে একটি প্রতিনিধি দল মশলা গবেষণা উপকেন্দ্র বাহিরদিয়া ফরিদপুরে এসেছেন তাদের কৃষকদের উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে। বিপ্লব কুমার মহন্ত, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মুন্সিগঞ্জ। সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা মশলা গবেষণা উপকেন্দ্র বাহিরদিয়া ফরিদপুরে এসেছি। নতুন বাড়ি নেগি পেঁয়াজ এক জাত সম্পর্কে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তা মুশফিকুর রহমান। বাড়ি নেগি পেঁয়াজ একের বাণিজ্যিক দিক এবং পুষ্টি চাহিদা সম্পর্কে আপনি দেশবাসীকে একটু জানান। ধন্যবাদ। আমরা এখন একটা মাঠে দাঁড়িয়ে আছি, যেই মাঠটা হলো নেগি অনিয়নের মাঠ। এটা বাংলাদেশে একদমই নতুন ফসল এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা উপকেন্দ্র ফরিদপুরেই প্রথম এইটার চাষাবাদ শুরু করা হয়।
যে এই পেঁয়াজের বীজটা আমরা যদি ইতিহাস বলি, আমরা জাপানের থেকে আমাদের সিনিয়র স্যাররা এই পেঁয়াজের বীজ কিছু বীজ বাংলাদেশে নিয়ে আসে, আমাদের অফিসে নিয়ে আসে, এবং তারপর থেকে 2000 সাল থেকে আমরা এটাকে গবেষণার আওতায় আনি, এবং বর্তমানে আমরা দেখা যাচ্ছে এখান থেকে আমরা নিজেরাই বীজ উৎপাদন করতে পারতেছি, আমাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেরাই বীজ উৎপাদন করতে পারছি। এবং এই বছরই জুন মাসে আমাদের জাতীয় বীজ বোর্ড কর্তৃক আমাদের এই নেগি অনিয়নটা নতুন জাত হিসেবে নিবন্ধিত হয়েছে, বাড়ি নেগি অনিয়ন 1 হিসেবে। তো এই পেঁয়াজটার আমি প্রথমে বলি, আমার হাতে নেগি অনিয়নটা আছে, এটার একটা বড় বৈশিষ্ট্য হলো এটাকে কোনো পেঁয়াজ হবে না, এখানে কোনো পেঁয়াজের মতো কন্দ হয় না, কিন্তু এখানে যে বড় আমাদের কাণ্ডটা আছে, আমি যদি ছিঁড়ে দেখাই, এই কাণ্ডটা পুরা কাণ্ডটাই আমাদের পেঁয়াজের বিকল্প হিসেবে খাওয়া যায়, এবং এটার স্বাদ, গন্ধ এবং পুষ্টি সম্পূর্ণ পেঁয়াজের মতো, এবং এটার মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ সহ বিভিন্ন মিনারেল আছে, যেটা আমাদের মানব দেহের জন্য অনেক উপকারী। এবং এটার যদি আমি স্বাদের কথা চিন্তা করি, এটার ঝাঁজ এবং টেস্ট যেটা বলি সেটা একদমই আমাদের দেশি পেঁয়াজের মতো, এবং এটা সারা বছরব্যাপী করা যায়। সাধারণত আমরা মার্চ এপ্রিল মাসে এটার বীজ থেকে চারা করি, চারা করে যখন মাঠে লাগানো হয় সারা বছর থাকে, এবং এটা মাঠ থেকে 2 মাস পর পর তুলে উঠে খাওয়া যেতে পারে। এবং আমাদের ডিসেম্বর মাসে এখানের এই মাথায় ফুল আসে, তা আমরা তখন ডিসেম্বর মাসে যে গাছগুলা, কিছু গাছ খেয়ে কিছু গাছ রেখে দিলে ডিসেম্বর মাসে ওখান থেকে আমরা বীজ উৎপাদন করতে পারি। এবং আমাদের এই জাতটা, আমাদের যে পেঁয়াজের একটা ক্রমবর্ধমান চাহিদা প্রতি বছরই দেখা যাচ্ছে, যে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের পেঁয়াজের দাম অনেক বেড়ে যাচ্ছে, এখনও বাজারে পেঁয়াজ 120 টাকা কেজি করে। তাই এই জাতটা যদি আমরা করতে পারি বাড়ির আঙিনায় বা বাড়ির ছাদে টবে করা গেলে আমাদের মানে লোকাল যে কিছু চাহিদা এটার থেকে পূরণ করা সম্ভব। এবং এইটার থেকে আমাদের বিভিন্ন মাছ, মাংস, বিভিন্ন ডিম ভাজি, বিভিন্ন ভর্তা, পিৎজা, স্যান্ডউইচ, সব কিছু উপাদান, সব কিছু খাবারের আইটেমই এটা থেকে তৈরি করা সম্ভব। এবং আমি যদি একটু বলি, আমাদের বর্তমানে আমাদের দেশে তো উৎপাদন এখনও কৃষক পর্যায়ে জনপ্রিয়তা আমরা করার চেষ্টা করছি, সম্প্রসারণ করার চেষ্টা করছি, কিন্তু ঢাকাতে বিভিন্ন সুপার শপে দেখা যায় যে থাইল্যান্ড, জাপান থেকে এগুলা আমদানি করা হয়, এবং সেখানে প্রায় 1400 থেকে 1800 টাকা করে কেজি হিসেবে এটা বিক্রি করা হয়। এবং এটা চাইনিজ রেস্টুরেন্টেও খুব উৎপাদিত একটা খাবার। এবং যদি জাপানের কথা চিন্তা করি, জাপানে এটা খুবই জনপ্রিয় একটা খাবার, এবং প্রতিদিনের খাবার তালিকাতে তাদের এই নেগি অনিয়নটা থাকে। এটা পুষ্টিগুণ এবং স্বাদের কথা বিবেচনা করে। ধন্যবাদ। ঠিক আছে স্যার। বীজতলায় এসেছি আমরা কথা বলতে সরাসরি। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, এখানে কর্মরত আছি মশলা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক সহকারী হিসাবে। তো এটা আমাদের সিড বেড বা নার্সারি, এখানে বিভিন্ন প্রকার চারার উৎপাদন করা হয়, এবং পেঁয়াজ, আপনার মরিচ এবং অন্যান্য গবেষণা ফসলের বিভিন্ন জাতের যে লাইনগুলো আছে সেখানে সেই চারাগুলো আমরা এখানে সিড বেডে করে থাকি। এখানে যে লাইনগুলো আছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমাদের পেঁয়াজের লাইন আছে, মরিচের অনেকগুলো লাইন আছে। এখান থেকে সামনে ভবিষ্যতে আপনার অনেকগুলো জাত আসবে উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী। তো এটা সাধারণত সারা বছর আমরা চারা উৎপাদনের কাজে এই সিডবেডগুলো ব্যবহার করে থাকি। এটা গবেষণার চারার জন্যই আমরা সাধারণত চারা উৎপাদন করি প্রোডাকশনের জন্য। এবং এটা আপনার মরিচের আমাদের এখানে প্রায় 20টা লাইন আছে, এবং আপনার বাড়ি পেঁয়াজ 4 এবং 6 আমাদের এখন বর্তমানে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত। এখন আমরা নতুন একটা জাতের ট্রায়াল চলছে, বেশ কয়েক বছর যাবত গবেষণা করা হচ্ছে। এই বীজতলাটা কোথায়? নতুন জাতটা কি? এই যে এটা হলো 413 লাইন, পেঁয়াজের লাইন। হ্যাঁ, এটা আমরা আশা করতেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, এবং এটার ফলন আপনার বাড়ি পেঁয়াজ 4 এবং 6-এর চেয়ে বেশি হবে, এটা আমরা আশাবাদী আর কি। এটার ট্রায়াল চলছে, এবং সামনে আমরা হয়তো জাত হিসেবে আগামী বছর হয়তো এটা রিলিজের সম্ভাবনা আছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা উপকেন্দ্র ফরিদপুরে একটি হলুদের গবেষণা মাঠে দাঁড়িয়ে কথা বলছি। এখানে আমরা মশলা গবেষণার উদ্ভাবিত বাড়ি হলুদ 4 এবং 5, এবং এর সাথে আরও 6টি লাইন আছে, যেগুলো আমরা
এখানে প্রদর্শন করেছি। এর এখানে উদ্দেশ্য কি হলো কি যে জাতের হলুদ? এখানে আছে আপনার বাড়ি হলুদ 4 এবং 5 এবং এর সাথে আরো 6টা লাইন আছে, যেটা পরবর্তী জাত হিসেবে আমরা নির্বাচন করব। দেখতেছি এটার ভিতরে কোনটা ভালো, সেই সেই বিষয়ে মানে এটার গবেষণা প্লট। আর এখানে হলুদ একটা মশলা জাতীয় ফসল, শুধু মশলা জাতীয় ফসল না, এর পুষ্টিমানও আছে। আমরা হলুদের মধ্যে আপনার শ্বেতসার, স্নেহ, আমিষ জাতীয় ছাড়াও হলুদ কিন্তু আপনার ভেষজ গুণও রয়েছে। এতে আমরা যেমন পেট ফাঁপা বা আপনার কৃমিনাশক হিসেবে হলুদ কৃষকের জন্য যথেষ্ট কাজ বাণিজ্যিক করে। দিকটা কি? আর কৃষকের হলুদ চাষ কিন্তু অন্যান্য দানাদার ফসলের তুলনায় অনেক সহজ এবং খরচও কম তুলনামূলক। রোগও কম, হলুদের রোগ কিন্তু অন্যান্য ফসলের তুলনায় কম। কৃষকের বাণিজ্যিক হলুদ আপনার এখানে যে চাষ করছে আমরা বাড়ি হলুদ 4 এর ফলন 18 থেকে 20 টন পার হেক্টর এবং কি 5 এর, আর 4 এর হলো 28 থেকে 30 টন। এবং এখন বাজার মূল্য কাঁচা হলুদেরই আপনার 1500 থেকে 1600 টাকা মন। এটা অত্যন্ত লাভজনক একটা ফসল। আর হলুদের চাষ আমরা এপ্রিল থেকে মে এতে শুরু হয়ে আপনার জুলাই পর্যন্ত করা যায় এবং এটা উত্তোলনের সময় ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত প্রায় 300 দিন লাগে। আর হলুদের সবচেয়ে আরেকটা বড় জিনিস, যেটা আপনার হলুদ আমাদের দেশে সাধারণত ওপেন ফিল্ডে কম করে হলুদ, কিন্তু আমরা আমার পারিবারিক প্রয়োজনের চাহিদার জন্য আমরা যে কোনো আউটসাইড ফিল্ডেও কিন্তু করতে পারি। এটা একটা বড় গুণ হলুদ চাষের। এখানে এখানে মশলা জাতীয় কি কি গাছের চারার পরিচর্যা করা হয়? হ্যাঁ, ধন্যবাদ। এটা হলো আমাদের মশলা গবেষণা উপকেন্দ্রের একটা নার্সারি, ছোটোখাটো একটা নার্সারি। এখানে আমরা মশলা জাতীয় ফসলের বিভিন্ন ধরনের গাছের চারা করে থাকি। সেক্ষেত্রে আমরা আলু বোখারা, গোলমরিচ, দারুচিনি, চুইঝাল, তেজপাতা এসব অন্যান্য মশলা জাতীয় ফসলের চারা করে থাকা হয়। তা আমাদের এখানে আমাদের দুজন মালি আছেন, দক্ষ মালি, ওনারাই সাধারণত এই কাজগুলো করে থাকেন, আমরা তাদের দিক নির্দেশনা দিই। যদি আমি আলু বোখারা চারার কথা বলি, আলু বোখারা সাধারণত আমরা জুন জুলাই মাসে যখন বৃষ্টিপাত শুরু হয় তখনই আলু বোখার চারাটা করা শুরু করি। সাধারণত 9 থেকে 1 বছর বয়সী চারা, যে গাছের যে ডাল থাকে আলু বোখারার, সেই ডালটাকে আমরা 1 ইঞ্চি পরিমাণ বাকল ছাড়াই প্রথমে ছাড়ানোর পরে ওইখানে আমরা 3000 থেকে 4000 ppm এর IBA সলিউশন যেটা আছে, হরমোন, রুট গ্রোথ হরমোন, ওইটা 2 থেকে 3 ফোঁটা দিই। দেওয়ার পরে যে আমরা মাটিটা তৈরি করা হয়, সেই মাটিটাতে বেঁধে গুটি কলমের জন্য বেঁধে পলিথিন দিয়ে সুন্দর করে বেঁধে রেখে দিই। এরপরে যখন 2-2.5 মাসের মধ্যে যখন আমাদের ওখান থেকে শিকড় বেরিয়ে শিকড়টা যখন বাদামি রঙের হয়, তখন আমরা ওগুলো কেটে এনে একটা ছত্রাকনাশকে শোধন করে এভাবে আমরা ব্যাগে বসাই, টবে বসাই। এরকম টবে বসানোর পরে 3 থেকে 4 মাস পরে গাছগুলো আমাদের মাঠে রোপণ করার উপযুক্ত হয়। আর এছাড়া আমরা অন্যান্য যেসব গোলমরিচের চারা দেখতে পাচ্ছেন এখানে, এই গোলমরিচ চারাটা আমরা কাটিং থেকে করা হয়। এছাড়া চুইঝালের চারা, এটাও কাটিং থেকে করা হয়। তো এই বিভিন্ন চারা, এবং আমি আগেই বলছি আমাদের এই মালি দুজন আমাদের অনেক দক্ষ, অনেক বছর ধরে কাজ করে থাকছেন। এবং এই চারাগুলো আমরা সাধারণত দেখা যায় যে এখান থেকে অনেক সময় নামমাত্র মূল্যে অথবা বিনামূল্যেও বিভিন্ন কৃষক পর্যায়ে আমরা সরবরাহ করে থাকি। ধন্যবাদ। ঠিক আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান মশলা গবেষণা উপকেন্দ্র, বাহিদ্দিয়া, ফরিদপুর। আমরা কথা বলেছিলাম, এতক্ষণ আপনারা দেখেছেন এই প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান, কথা বলেছিলাম বৈজ্ঞানিক কর্মকর্তা মুশফিকুর রহমান এবং এখানকার পরিচর্যার সঙ্গে নিয়োজিত বিভিন্ন স্তরের কর্মচারীদের সঙ্গে। কৃষির ও কৃষকের অবদানে তাদের যে মশলা জাতীয় ফসলের আবাদ পদ্ধতি, বস্তায় আদা চাষ, নেগিওয়ান পেঁয়াজের জাত উদ্ভাবন এবং নতুন নতুন বেশ কিছু মশলা জাতীয় ফসলের জাত নিয়ে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে মুন্সিগঞ্জ থেকে একটি প্রতিনিধি দল সেখানকার কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ
কার্যক্রমের অংশ হিসাবে এখানে এসেছিলেন এবং বিভিন্ন রকমের আবাদ সম্পর্কে তারা এখানে দেখেছেন এবং আবাদের কার্যক্রম সম্পর্কে জেনেছেন। আমরা সেখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তার সঙ্গে কথা বলেছিলাম। তো এখানে আমাদের যে সকল কার্যক্রমের সম্পর্কে আপনারা জানলেন, আপনারা বস্তায় আদা চাষ বিশেষ করে বাসার ছাদে বা অল্প জায়গায় কিভাবে আপনি আদা চাষ করতে পারেন, সেখান থেকে আপনি কিভাবে অল্প জায়গা থেকে নিজের জন্য একটু আয় উপার্জন করতে পারেন, পরিবারের মশলা চাহিদা মেটাতে পারেন। আমরা আপনাদেরকে দেখিয়েছি হলুদের চাষ পদ্ধতি এবং হলুদের বাণিজ্যিক দিক এবং হলুদের বিভিন্ন রকম ভেষজ যে গুণ রয়েছে সেই সমস্ত বিষয় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। সর্বোপরি চুই ঝাল এবং বিভিন্ন রকমের মশলা জাতীয় ফসল, বুকরা আলু, বিভিন্ন রকমের মশলা জাতীয় ফসল সম্পর্কিত নানাবিধ তথ্যাদি আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।